ইংরেজ আমলে ভারতবর্ষের বোম্বে শহরে একসময় ধনী ও প্রভাবশালী ধর্মগুরুদের শাসন ছিল। তাদের ধর্মগুরুরা সে সময় চরণ সেবা নামের একটি নিষিদ্ধ আচার পালন করত, যেখানে এই প্রথার নামে তারা কুমারী যৌবনবতী সুন্দরী মেয়েদের নিজের ঘরে নিয়ে এসে চরম ভোগ করত, আর এটাকে মেয়েগুলো পুণ্যের কাজ বলে মনে করত। বোম্বে শহরে ঠিক এমনই একজন প্রভাবশালী মহারাজ জে নামের একজন ধর্মগুরু ছিল, যে চরণ সেবা নামের এই অনুষ্ঠানের নামে কুমারী মেয়েদের ভোগ করত। একদিন সে কিশোরী নামের একটি অল্প বয়সী মেয়েকে নিজের লালসার শিকার বানিয়ে ভোগ করছিল। ঠিক তখন সেখানে কিশোরী নামের মেয়েটার হবু হাজব্যান্ড কার্সন নামের একজন যুবক চলে আসে। এই যুবক আবার শিক্ষিত ও আধুনিক একজন মানুষ, যে এই সমস্ত নিষিদ্ধ কুসংস্কারের বিরুদ্ধে ছিল। কিন্তু নিজের হবু স্ত্রীর সাথে যখন সে এই কাজ হতে দেখে, তখন সে এই নিষিদ্ধ কর্মকাণ্ডের শিকার হাজার হাজার মেয়ের হয়ে একটি যুদ্ধ শুরু করে, যে যুদ্ধটি হয় সমাজের প্রভাবশালী রাজাদের সাথে একজন অসহায় একা যুবকের লড়াই। হ্যালো বন্ধুরা, 2024 সালে মুক্তি পাওয়া মহারাজ নামের এই মুভিটি অসাধারণ এবং টুইস্টে ভরপুর একটি মুভিতে একটার পর একটা টুইস্ট আপনাকে শুধুই মুগ্ধ করবে। কারসানের লড়াইয়ের সাথে আপনিও সামিল হবেন নিজের অজান্তেই। মন থেকে চাইবেন এই লড়াইয়ে যেন কারসান জিতে যায়, কিন্তু শেষ পর্যন্ত কি সে আসলেই জিততে পারবে? তো চলুন দেখা শুরু করা যাক কি হয় কারসন এবং তার হবু স্ত্রী কিশোরীর ভাগ্যে। মুভির শুরুটা হয় 1800 শতকের গুজরাটের একটি শহরকে দেখিয়ে। এই শহরে বৈষ্ণব একটি পরিবারে জন্ম হয় ছোট্ট একটি শিশুর। তার বাবা খুব আদর করে তার নাম রাখেন কারসান দাস। কিন্তু কারসান নামের এই শিশুটি যত বড় হয় ততই বোঝা যায় সে প্রচণ্ড কৌতূহলী একটি বাচ্চা। সে সবাইকে সবসময় বিভিন্ন রকম প্রশ্ন করে ব্যস্ত রাখত। একদিন বাচ্চাটার বাবা মা তাকে একটি ধর্মীয় অনুষ্ঠানে নিয়ে যায়। তখন সেখানে একজন ধর্মযাজক পূজা করার সময় আগুনের মধ্যে একটি কলা ফেলে, আর এটা দেখে কারসন ধর্মযাজককে প্রশ্ন করে সে আগুনের মধ্যে কলা কি জন্য দিল। কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর ওই ধর্মযাজক দিতে পারে না। এরকম বিভিন্ন বিষয়ে সে তার পরিবারের লোকদেরকে প্রশ্ন করে তাদেরকে সবসময় বিভ্রান্ত করে রাখত। আসলে সে ছিল প্রচণ্ড কৌতূহলী একটি বাচ্চা। এভাবে তাদের দিন খুব আনন্দের সাথেই কাটছিল। কিন্তু হঠাৎ করে কারসানের মা মারা যায়। মাত্র 10 বছর বয়সের কারসান তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে যখন বাসায় ফিরে আসে, তখন তাকে তার মামার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, কারণ তার মা মারা যাওয়ার কয়েকদিনের মধ্যেই তার বাবা আরেকটি বিয়ে করে ফেলেছিল। সুতরাং তাকে মানুষ করার মতো আর কেউ ছিল না। বোম্বে শহরে মামার বাড়িতেই কারসান দাস পড়াশোনা করতে শুরু করে এবং ধীরে ধীরে বড় হতে শুরু করে। আর দেখতে দেখতেই সে একদিন একজন পরিপূর্ণ যুবকে পরিণত হয়। ইতোমধ্যেই তার পড়াশোনা শেষ হয়েছে, এ কারণে সে ছোট্ট একটি পত্রিকা অফিসে চাকরি নিয়েছে। আর এদিকে সে সময় বোম্বে শহর ব্যবসায়িক একটি শহর ছিল, সুতরাং সেখানে যাবতীয় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা হতো। এখানে বিভিন্ন রকম হিন্দু মহাজনেরা যারা তাদের শাসন কার্যক্রম পরিচালনা করত, তাদেরকে ইংরেজদের কর দিতে হতো, যেহেতু সে সময় ইংরেজরা ভারতবর্ষ শাসন করত। এই শহরেই মহারাজ জে নামের একজন হিন্দু মহারাজ বা ধর্মগুরু ছিল, আর এই ধর্মগুরু বা মহারাজই এখানে মূল শাসনভার চালাতো। সে সময়ের তুলনায় কারসান ছিল একজন মুক্ত চেতনার মানুষ। সে কোনো ধরনের কুসংস্কার এবং জাত বিভেদের পরোয়া করত না, অথচ পুরো ভারতবর্ষ জুড়ে তখন বিভিন্ন কুসংস্কার মেনে চলা হতো। একজন উঁচু জাতের মানুষ কখনো একজন নিচু জাতের মানুষকে স্পর্শ পর্যন্ত করতে পারত না, আর যদি কেউ স্পর্শ করত তাহলে সাথে সাথে সে গোসল করে ফেলত। এদিকে ওই শহরে কিশোরী নামের সুন্দরী যুবতী একটি মেয়ে ছিল। এই মেয়েটির সাথে কারসানের বিয়ে ঠিক হয়েছিল, আর অল্প কিছুদিনের মধ্যেই তাদের পারিবারিকভাবে বিয়ে হবে। একদিন হোলি বা রং খেলার অনুষ্ঠানের দিন কারসান কিশোরীর সাথে দেখা করে এবং তাকে রং লাগাতে চায়। কিন্তু কিশোরী তাকে বলে, আমি আগে আমাদের ধর্মগুরু মহারাজ জে কে রং লাগাবো, এবং সে যখন আমাকে রং লাগাবে তখন তুমি আমাকে রং লাগাতে পারবে। আসলে মহারাজ বা ধর্মগুরুকে রং লাগানো তারা পরম সৌভাগ্যের এবং পুণ্যের কাজ বলে মনে করত। এজন্য মেয়েটি এই কথা বলেছিল। কিছুক্ষণের মধ্যেই মহারাজ জেজের বাড়ির সামনে হোলি খেলার অনুষ্ঠান শুরু হয়ে যায়। সবার সামনে যখন মহারাজ আসে, তখন মানুষজন তার প্রতি শ্রদ্ধা জানাতে মাটিতে শুয়ে নিজেদের হাত তার পায়ের নিচে নামিয়ে দেয়। এতে করে বোঝা যায় মানুষজন তাকে আসলে কতটা শ্রদ্ধা করে। তারপর সবাই যখন হোলি খেলায় ব্যস্ত ছিল, তখন মহারাজ একটা চেয়ারে বসে কিশোরীর দিকে এক নজরে তাকিয়েছিল। তারপর সে ধীরে ধীরে উঠে গিয়ে কিশোরীর বুকে রং লাগিয়ে দেয়, আর এতে করে সবাই বুঝতে পারে আজকে মহারাজের চরণ সেবার জন্য রাতের বেলা কিশোরীকে তার ঘরে যেতে হবে। এতগুলো মানুষের মধ্যে কিশোরীকে মহারাজ চরণ সেবার জন্য বেছে নেওয়ার জন্য সে খুবই খুশি হয়। এরপর রং খেলা শেষে নিজের বাসায় এসে কিশোরী তার মায়ের কাছে এই খুশির খবরটা জানায়, আর এতে করে তার পুরো পরিবার অনেক খুশি হয়, কারণ তারা নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে করে। এভাবে সন্ধ্যার দিকে সুন্দর করে সেজে কিশোরী মহারাজের রুমে প্রবেশ করে। আর অন্যদিকে কারসান সব জায়গাতে কিশোরীকে খুঁজে বেড়াচ্ছিল, যদিও কিশোরী তাকে এই ব্যাপারে কিছুই বলেনি যে সে আসলে চরণ সেবার জন্য আজকে মহারাজের রুমে যাবে।
কারসান কিশোরীর ছোট বোন দেবীর কাছে গিয়ে জিজ্ঞেস করে তার বোন কোথায় আছে। তখন দেবী তাকে জানায় সে আজকে মহারাজের চরণ সেবার জন্য তার রুমে গেছে। এই কথা শুনে কারসান অনেক অবাক হয়। সে দ্রুত চলে আসে মহারাজের বাসার উদ্দেশ্যে। এদিকে দেখা যায় মহারাজের বাসায় তার ব্যক্তিগত সেক্রেটারির কাছে দুজন লোক এসেছে চরণ সেবা অনুষ্ঠান দেখার জন্য। পাহারাদার লোকটিকে ওই দুজন একটি স্বর্ণের চেইন উপহার দিলে সে তাদেরকে চরণ সেবা দেখার জন্য মহারাজার ঘরের দিকে পাঠিয়ে দেয়। আসলে সেখানকার রীতি অনুযায়ী এই চরণ সেবা অনুষ্ঠান যে কেউ চাইলে দেখতে পারে। কিছুক্ষণের মধ্যেই কারসন সেখানে পৌঁছে যায়। সে পাহারাদার লোকটির কাছে বলে তার হবু স্ত্রী কিশোরী কোথায়। কিশোরীর কথা শুনে লোকটি তাকে উপরে চলে যেতে বলে এবং তাকে জানায় যে সে এখন চরণ সেবায় ব্যস্ত আছে। এই কথা শুনে সে দ্রুত উপরে উঠে যায় এবং গিয়ে দেখতে পায় মানুষজন জানালা দিয়ে তাকিয়ে ভেতরের কিছু একটা দেখছে। তাদের মতো সে নিজেও একটা জানালার মতো ফাঁকা জায়গা দিয়ে যা দেখতে পায় তাতে তার পা থেকে মাথা পর্যন্ত সমস্তই অবশ হয়ে যায়। সে দেখতে পায় কিশোরী ধর্মগুরু মহারাজের নিকট নিজেকে বিলিয়ে দিয়েছে আর সেই ভণ্ড মহারাজ তাকে অবলীলায় ভোগ করছে। এটা দেখার সাথে সাথে সে কিশোরীর নাম ধরে ডাকতে ডাকতে দ্রুত মহারাজের রুমে প্রবেশ করে, কিন্তু এতক্ষণে কিশোরীর যা কিছু ছিল সবই শেষ হয়ে গেছে। কারসন ওই ভণ্ড ধর্মগুরুকে জিজ্ঞেস করে আপনারা ধর্মের নামে এই বুদ্ধিহীন মেয়েগুলোর সাথে আসলে এসব করেন। এই কথা শুনে মহারাজ খুব শান্তভাবে কারসনকে বলে যুগের পর যুগ ধরে যুবতী মেয়েদেরকে বিয়ে দেওয়ার আগে তার বাবা মা আমাদের মতো ধর্মগুরুর কাছে পাঠায় আর এই কাজটাকে তারা প্রচণ্ড পুণ্যের কাজ বলে মনে করে। তোমার হবু স্ত্রী কিশোরী যে আমার চরণ সেবায় নিজেকে বিলিয়ে দিতে পেরেছে এটা বরং তোমার এবং তোমার স্ত্রীর জন্য চরম ভাগ্যের একটা ব্যাপার। তাই আজকে এমন রাগান্বিত না হয়ে তোমার বরং খুশি হওয়া উচিত। এই কথা শুনে কারসান কিশোরীকে বলে তুমি এখনই আমার সাথে বাড়িতে চলো, আমি তোমাকে বোঝাবো এগুলো আসলে সত্যিকারের ধর্ম না, বরং এরা ভণ্ড ধর্মগুরু যারা এই সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু তাকে অবাক করে দিয়ে কিশোরী বলে তুমি এখন চলে যাও, আমি বরং কিছুক্ষণ পর চলে আসব। তার এই কথায় কারসান অনেক রেগে যায় এবং সেখান থেকে বেরিয়ে চলে আসে। কারসান নিজের বাড়িতে এসে ঘরের দরজা লাগিয়ে ঘরের মধ্যে বসে প্রচণ্ড কান্না করে, কারণ সে জানতো এই ভণ্ড ধর্মগুরুরা ধর্মের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করে আর আজকে তার পরিবারের সাথেই এমনটা হলো। এটাকে সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। আসলে সবাই এটাকে পুণ্যের কাজ বলে মনে করলেও শিক্ষিত এবং আধুনিক কারসান জানতো এসব আসলে কুসংস্কার। কিন্তু এখন তার আর কিছুই করার নেই, কারণ যাকে সে ভালোবাসে সে নিজেই ওই ভণ্ড ধর্মগুরুর কাছে নিজেকে বিলিয়ে দিয়েছে। সে চেষ্টা করে সবকিছু ভুলে যাওয়ার জন্য, কিন্তু এত সহজেই কি সবকিছু ভুলে যাওয়া সম্ভব? পরদিন সকালে সে যখন নিজের কাজের জন্য টাউন হলে গিয়েছিল তখন সেখানে কিশোরী তার সাথে দেখা করতে আসে, কিন্তু কিশোরীকে দেখে কারসান তার সাথে কোনোভাবেই কথা বলতে রাজি হয় না। সে কিশোরীকে বলে তুমি গত রাতে যে কাজটা করেছো সেটা মোটেও ঠিক করনি, তুমি আমাকে প্রবলভাবে ঠকিয়েছো আর আমি এটা কখনো কল্পনাও করতে পারিনি। কিন্তু কিশোরী তাকে বলে আমি তো আমার ধর্মের কাজ করতে গিয়েছিলাম, আমার কাছে এই কাজটা মোটেও ভুল কিছু মনে হয়নি, বরং এটা তো আমার সৌভাগ্যের কাজ। কিন্তু তার কথা শুনে কারসান তাকে বলে আসলে কে তোমাকে ব্যবহার করছে আর কে তোমার ধর্মের ভক্তি করছে এটা জানার জন্য তোমার শিক্ষা পাওয়া উচিত ছিল। কিন্তু কিশোরী আসলে এসব কিছু বুঝতে চায় না। সে তাকে বলে আমাদের সমাজে তো আমি শুধুমাত্র একটা মেয়ে না যার সাথে এই ঘটনা ঘটেছে, বরং সব মেয়েকেই এর মধ্য দিয়েই যেতে হয়েছে। তোমার মা বোনকেও এর মধ্য দিয়ে যেতে হতো, এটা বরং আমার দোষ না, এটা হচ্ছে আমাদের সমাজেরই রীতি। কিন্তু পরম দুর্ভাগ্যের বিষয় তোমার কোনো বোন নেই, এজন্য তুমি এটা বুঝতে পারছো না। এই কথা শোনার পর কারসান প্রচণ্ড রেগে যায় এবং কিশোরীর উদ্দেশ্যে হাত উঠায় এবং তাকে বলে আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখবে না, এমনকি আমি এরপর থেকে তোমাকে কখনোই বিয়ে করব না। এইসব কথা বলে সে সেখান থেকে চলে যায় আর কিশোরী সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে। কারসান যেহেতু তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে তাই কিশোরী আবারও মহারাজের কাছে ফেরত যায়। সে মহারাজকে সবকিছু খুলে বলে যে কারসান তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে। মহারাজ তখন তাকে বুকে জড়িয়ে নেয় এবং বলে তোমাকে যে কষ্ট দিয়েছে তার অনেক পাপ হবে, আর আজ থেকে তুমি আমার সবচেয়ে কাছের একজন মানুষ। রাতের বেলা কিশোরী তার সাথেই ঘুমিয়ে থাকে এবং সে সকালবেলা উঠে দেখতে পায় মহারাজ তার কাছে নেই। কিছুক্ষণ পর সে মহারাজের বউকে জিজ্ঞেস করে সে কোথায় গেছে। মহারাজের বউ তাকে বলে সে পাশের একটা রুমে কোনো একটা কাজে ব্যস্ত আছে, এজন্য কিশোরী খুশি মনে সেখানে যায়। কিন্তু কিশোরী যখন মহারাজের ঘরে ঢুকতে যাবে তখন হঠাৎ করে ভিতরে সে কিছু কথা শুনতে পায়। মহারাজ ভিতরে কাউকে বলছিল ধর্মগুরুদের উদ্দেশ্যে মানুষের ভক্তি তিন ধরনের হয়, একটি হচ্ছে ধন সম্পদ দিয়ে, আরেকটি মন দিয়ে এবং শেষেরটি শরীর দিয়ে।
তুমি যদি শরীর দিয়ে আমাকে ভক্তি করো তাহলে তুমি সবচেয়ে পুণ্যবতী হবে। কিশোরী বাইরে থেকে এই কথা শুনে দ্রুত ঘরের মধ্যে প্রবেশ করে এবং ভিতরে ঢুকে সে দেখতে পায় মহারাজের সামনে বসে আছে তারই আপন ছোট বোন দেবী। কিশোরী মহারাজকে একটা ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয় এবং তার বোনকে এখান থেকে চলে যেতে বলে। এইবারে কিশোরী কার্সনের বলা সমস্ত কথা বুঝতে পারে। সে মহারাজকে বলে, আপনাকে আমি দেবতা বলে সম্মান করতাম, কিন্তু বুঝতে পারিনি আপনি একজন ভণ্ড ধর্মগুরু। সে তার বোন দেবীকে নিয়ে বাড়ি চলে আসে আর সে মনে মনে তার করা এই অপরাধের জন্য মনে মনে খুবই অনুতপ্ত হয় এবং প্রচণ্ড কান্না করতে থাকে। তার বারবার কার্সনের বলা কথাগুলো মনে হচ্ছিল। সে বুঝতে পারে এসব ভণ্ড ধর্মগুরুরা মানুষকে কিভাবে ঠকিয়ে চলেছে। কিশোরী তার বোন দেবীকে বলে কার্সান তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে, এমনকি সে এখন আর তাকে বিয়ে করতে চায় না, কারণ সে তার অবাধ্য হয়ে ওই ভণ্ড ধর্মগুরুর কাছে গিয়েছিল। এদিকে কার্সান যখন বাড়িতে জানায় সে কিশোরীকে আর বিয়ে করতে চায় না, তখন তার মামা তাকে অনেক বকে, কারণ এতে করে সমাজে তাদের সম্মানের হানি হবে। কিন্তু মামার সব কথা শুনেও কার্সান কিছুতেই রাজি হয় না। এই জন্য তার মামা তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং বলে, আর এখানে তোর কোনো জায়গা নেই। যেহেতু তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তাই তার থাকার মতো কোনো জায়গা ছিল না। সে টাউন হলে সিঁড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে মহারাজার ঘরের মধ্যে তার বউ তার পিঠের কোনো একটা ওষুধ লাগিয়ে দিচ্ছিল। এমন সময় সেখানে তার পাহারাদার আসে এবং সে তাকে জানায় কেউ একজন তার সাথে দেখা করতে এসেছে, আর এই লোকটির বোন কয়েকদিন আগে আপনার চরণ সেবা করেছিল। এই কথা শুনে মহারাজার বউ অনেক কষ্ট পায়। আসলে সে নিজেও মহারাজার এসব অপকর্ম মোটেও পছন্দ করত না, কিন্তু তার আসলে কিছুই করার ছিল না। এরপর মহারাজ সেই লোকটার কাছে যায় এবং জানতে পারে তার বোন আসলে মহারাজের চরণ সেবা করার পর প্রেগনেন্ট হয়ে গেছে। এই কথা শুনে মহারাজ তাকে বলে, সমস্যা নেই, আমি তোমার বোনের কোনো ধরনের সম্মানহানি হতে দেব না। এই বলে সে তাদেরকে পরামর্শ দেয় তারা যেন বাচ্চাটাকে ফেলে দেয়, কিন্তু ওই লোকটির বোন কোনোভাবেই ওই বাচ্চাটাকে ফেলে দিতে রাজি হয় না, বরং সেটাকে জন্ম দিতে চায়। এটা শোনার পরে মহারাজ মেয়েটিকে এক ধরনের ঔষধ দেয় এবং এটা খেতে বলে। আসলে এটা ছিল এক ধরনের গর্ভনিরোধ করার ঔষধ। এটা খাওয়ার পরে তারা যখন বাড়িতে ফিরছিল তখন হঠাৎ করেই ওই লোকটির বোন লীলাবতী প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। লীলাবতীর ভাই তাকে সামলানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা যেহেতু রাস্তায় ছিল তাই কাউকে সাহায্যের জন্য পাওয়া যায় না। আর তখন সেখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এদিকে ঠিক সেই মুহূর্তে ওই রাস্তা দিয়ে কার্সান যাচ্ছিল। সে সাথে সাথে তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসে। সে দূরে পড়ে থাকা একটা ঠেলা গাড়ি নিয়ে আসতে যায়, কিন্তু গাড়িটা নিয়ে এসে সে দেখতে পায় ওই লোকটি এবং তার বোন কোথাও নেই। তারা যেন হঠাৎ করেই কোথাও উধাও হয়ে গেছে। কার্সান যখন তাদেরকে খুঁজছিল তখন তার সাথে একজন পণ্ডিতের দেখা হয় এবং সেই পণ্ডিত তাকে পরামর্শ দেয় সে যেন ওই ভণ্ড ধর্মগুরুর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তার এমন পরামর্শ শুনে কার্সান তার নিজের পত্রিকার অফিসে চলে আসে এবং সে সেখানকার মালিকের সাথে কথা বলে। সে ওই পত্রিকার মালিক দাদাজি নেহেরুকে বলে, আমি এসব কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই এবং কিভাবে কি করব সবকিছু আপনি আমাকে শিখিয়ে দিবেন। কিন্তু দাদাজি নেহেরু তাকে বলে, তারা হচ্ছে সম্ভ্রান্ত এবং প্রভাবশালী মানুষ, তাদের বিরুদ্ধে যদি তুমি রুখে দাঁড়াতে যাও তাহলে তোমার অনেক বাধা বিপত্তি আসবে, এমনকি তোমার জীবন হুমকির মুখে থাকবে। এর চেয়ে বরং দেশব্যাপী আরও অনেক অন্যায় এবং অবিচার হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াতে পারো। দাদাজি নেহেরু তাকে আরও উপদেশ দেয়, তুমি কিশোরী মেয়েটার সাথে বড় অন্যায় করেছো, বরং তাকে তোমার আপন করে নেওয়া উচিত ছিল। তার এমন কথা শুনে সে বুঝতে পারে আসলেই তার অপরাধ হয়েছে। এজন্য সে মনে মনে সিদ্ধান্ত নেয় সে কিশোরীকে ক্ষমা করে দেবে এবং তার সাথে আবার যোগাযোগ করবে। কিন্তু সেই মুহূর্তে সেখানে একজন লোক এসে তাকে ডেকে নিয়ে যায় এবং তার সাথে গিয়ে কার্সন দেখতে পায় কিশোরী নিজেকে শেষ করে ফেলেছে, অর্থাৎ সে মারা গেছে। তাকে মারা যাওয়া দেখে সে পুরোটাই হতভম্ব হয়ে যায়। নিজের ভালোবাসাকে মারা যেতে দেখে কার্সন ধীরে ধীরে ভেঙে পড়ে। কয়েকদিন পার হতেই কিশোরীর ছোট বোন দেবী তার কাছে আসে এবং সে কিশোরীর রেখে যাওয়া একটি চিঠি তার কাছে দেয়। সে চিঠিটা খুলে পড়তে শুরু করে আর সেখানে লেখা ছিল, প্রিয় কার্সন, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, কিন্তু এই ভুলটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে। তুমি আসলে সত্যিই বলেছিলে তারা ধর্মকে ব্যবহার করে আমাদের মতো নিষ্পাপ মেয়েদের জীবন শেষ করে দেয়। তবে যেহেতু আমি আর এই পৃথিবীতে থাকছি না, কিন্তু আমাকে যদি তুমি সত্যিই ভালোবাসো তাহলে তোমাকে একটা দায়িত্ব দিয়ে যেতে চাই, সেটা অবশ্যই তুমি পালন করবে। আর সেই দায়িত্ব হচ্ছে আমার মতো হাজারো মেয়ের জীবন নষ্টকারী ওই ধর্মগুরুর বিরুদ্ধে তুমি আন্দোলন গড়ে তুলবে এবং তাকে যথাযথ শাস্তি প্রদান করবে। এই ঘটনার পর দেখা যায় কার্সন একটি লেটার লিখে দাদাজি নেহেরুর কাছে গেছে। আসলে এই লেটারে মহারাজের বিরুদ্ধে বিভিন্ন রকমের তথ্য এবং নারীদেরকে ভোগ করার বিষয় লেখা ছিল, কিন্তু এটা পড়ার পরে দাদাজি নেহেরু কোনোভাবেই তার পত্রিকায় এটা ছাপাতে রাজি হয় না।
কারণ সে জানে প্রভাবশালী একজনের বিরুদ্ধে গেলে তার প্রতিষ্ঠান নেই হয়ে যাবে এবং তাদের জীবনেরও ক্ষতি হবে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সাধারণ মানুষ মহারাজকে দেবতার মতো মনে করে। সুতরাং তার বিরুদ্ধে যদি আমার পত্রিকায় কিছু লিখি তাহলে পুরো জনগণ আমার বিরুদ্ধে চলে যাবে। সেখান থেকে ফিরে এসে কারসান মনে মনে সিদ্ধান্ত নেয় এখনই বেস্ট সময় তার নিজের একটি পত্রিকা অফিস তৈরি করা এবং তার নিজের সমস্ত চিন্তাভাবনা সেখানে ছাপানো। আর এই সিদ্ধান্তে তার কাছের লোকগুলো তাকে সমর্থন জানায়। এভাবে সে প্রথম সত্যপ্রকাশ নামের একটা নিজের পত্রিকা অফিস তৈরি করে। কারসান প্রথম রাত্রেই পত্রিকা ছাপানোর কাজ শেষে একজন সহকারের কাছে দিয়ে দেয় সকাল থেকে এই পত্রিকাগুলো সাধারণ মানুষের মধ্যে বিলি করে দেওয়ার জন্য। কিন্তু লোকটি যখন যাচ্ছিল পথের মধ্যে মহারাজের লোকজন তাকে আটকে সেই পত্রিকাগুলো তার কাছে নিয়ে যায় এবং মহারাজ সেই পত্রিকাগুলোতে আগুন লাগিয়ে দেয়। আর এভাবেই প্রথমবারের মতো তার পথ বন্ধ হয়ে যায়। এবার মহারাজ জনগণকে কারসনের বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার জন্য ঘোষণা করে আজকে থেকে তার মন্দিরের সমস্ত দরজা বন্ধ থাকবে, যাতে ভক্তগণ তার দর্শন না পায় এবং তার দোয়া থেকে বঞ্চিত হয়। এছাড়াও সে ঘোষণা করে যতদিন না ওই ছেলেটি আমার কাছে ক্ষমা না চাইবে ততক্ষণ এই মন্দিরের দরজা খোলা হবে না। এই ঘোষণায় সেখানে থাকা সমস্ত সাধারণ জনগণ কারসনের বিরুদ্ধে খেপে যায়। তারা তার পত্রিকা অফিসের সামনে জড়ো হয়ে তার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেয়। কিন্তু কারসান কাউকে কোনো জবাব না দিয়ে সে একটি বটগাছের নিচে একজন দেবতার ছবি নিয়ে এসে বসায় এবং সে ঘোষণা করে আপনারা একজন ভণ্ড ধর্মগুরুর পূজা করবেন নাকি একজন দেবতার পূজা করবেন সেটা আপনাদের ইচ্ছা, কিন্তু আমি তার সমস্ত পাপের বিরুদ্ধে দাঁড়িয়ে আছি। আপনারা যদি আমার সঙ্গে আসেন তাহলে আপনাদেরকে নিয়ে আমি তার এই সাম্রাজ্য ভেঙে দিতে পারবো। তার এসব কথা শুনে দূর থেকে ভিরাজ নামের একটি মেয়ে সিটি বাজায় এবং সে কারসানের সমস্ত কথার সমর্থন করে। সে ঘোষণা করে কেউ তার পাশে না থাকলেও আমি তোমার পাশে থাকব, কারণ আমি জানি ওই সমস্ত কুসংস্কার আমাদের সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। এরপর সেখানে সেদিনের সেই বৃদ্ধ পণ্ডিত আসেন এবং সেই লোকটিও কারসানের সাথে সমর্থন জানায় এবং তারা একসাথে কাজ করতে রাজি হয়। এরপর দেখা যায় ভিরাজ নামের সেই মেয়েটি কারসানের পত্রিকা অফিসে গিয়েছে এবং সেখানে একটি কাজ চায়। তখন কারসন তাকে তার পত্রিকা অফিসে একটি কাজও দেয়। এদিকে মহারাজ কারসনের বাবাকে তার নিজের কাছে ডেকে পাঠায় এবং সে তার বাবাকে জানায় যে আপনার ছেলে তো ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে, সে একজন নাস্তিক হয়ে গেছে। আপনি আপনার ছেলেকে শাসন করুন, না হয় সমাজ আপনাদেরকে ক্ষমা করবে না এবং দেবতারা আপনাদের প্রতি রুষ্ট হবে। ধর্মগুরুর কাছ থেকে এসব কথা শোনার পরে কারসনের বাবা তার অফিসে গিয়ে তাকে একটি চিঠি দেয়। কারসন দেখতে পায় সেখানে লেখা আছে আজ থেকে তার বাবা তাকে ত্যায্য পুত্র ঘোষণা করেছে এবং তার সাথে সে আর কোনো ধরনের সম্পর্ক রাখতে চায় না। এই ঘটনায় কারসন অনেক কষ্ট পায় এবং সে নির্জন একটি জায়গায় দাঁড়িয়ে থাকে। তাকে এমন মনমরা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে ভিরাজ আসে এবং তাকে সান্ত্বনা দেয়। সে তাকে বলে ওই ভণ্ড ধর্মগুরু যে মেয়েগুলোর জীবন নষ্ট করেছে তাদের কথা চিন্তা করে হলেও এই আন্দোলনকে তোমার এগিয়ে নিয়ে যাওয়া উচিত এবং তাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেওয়া তোমার কর্তব্য। কেউ তোমার সাথে না থাকলেও আমি তোমার সাথে আছি। তার কথাই ইন্সপায়ার্ড হয়ে কারসান আবারও তার পত্রিকা অফিসে ফিরে আসে এবং তারা আবারও নতুনভাবে পত্রিকা ছাপাতে শুরু করে। কিন্তু এবারে যখন তারা এই পত্রিকাগুলো বিলি করার কাজে দিয়ে দিবে তখন প্রথমে একটি গাড়িতে করে তারা কিছু পত্রিকা পাঠিয়ে দেয় যেগুলো আসলে নকল ছিল, আর আসল পত্রিকাগুলো লুকিয়ে বিভিন্ন জিনিসের মধ্যে তারা পাঠিয়ে দেয়। পথের মধ্যে সেই নকল পত্রিকাগুলোকে ধরে মহারাজার লোকজন পুড়িয়ে দেয়, কিন্তু এই সুযোগে আসল পত্রিকাগুলো মানুষের মাঝে বিলি করা হয়ে যায়। এই পত্রিকাগুলো সাধারণ মানুষ পড়তে শুরু করে আর একটা কপি মহারাজের কাছেও গিয়েছিল। মহারাজ তার বিরুদ্ধে সেখানে যাবতীয় কিছু লেখা দেখে খুবই রেগে যায়। তারপর সে যখন বাইরে আসে তখন সে মানুষের মাঝে কিছুটা পরিবর্তন লক্ষ্য করে। মানুষ তাকে আগের মতো সম্মান করছে না, এটা দেখে সে খুবই অবাক হয়। সে যখনই কোনো একটা মেয়েকে চরণ সেবার জন্য পছন্দ করছিল তখন সে মেয়েগুলো কোনো একটা বাহানা দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। এসব কিছু দেখে মহারাজ কারসনের বিরুদ্ধে ইংরেজ কোর্টে একটি মামলা করে, আর এটা ছিল মানহানির একটা ভয়ানক মামলা। যেহেতু তখনকার সময়ে ইংরেজরাই ছিল শাসক তাই তারা ইংরেজ কোর্টে মামলা করেছিল। কারসন মহারাজের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য বেশ কয়েকজন লোক ম্যানেজ করে, কিন্তু অদ্ভুত ব্যাপার লোকগুলোকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে বুঝতে পারে মহারাজার লোকজন তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে। হঠাৎ করে সেখানে ভিরাজ আসে এবং সে তাকে ডেকে নিয়ে যায়। কারসন দেখতে পায় এলাকার লোকজন তার পত্রিকা অফিসে আগুন ধরিয়ে দিয়েছে। এগুলো দেখে সে প্রচণ্ড কষ্ট পায়। সে তাকে বলে আমি যাদের জন্য লড়াই করছি তারাই আমার বিরুদ্ধে গিয়েছে, কিন্তু ভিরাট তাকে সান্ত্বনা দেয় এবং বলে তোমার উচিত তোমার ভালোবাসা কিশোরীর হয়ে লড়াই করা এবং সেই সমস্ত মানুষ যাদেরকে ওই ভণ্ড ধর্মগুরু ভোগ করেছে তাদের হয়ে তোমার লড়াই করা। এই কথা শুনে সে আবারও উঠে দাঁড়ায়। এদিকে একদিন মহারাজের বউ আসে কারসনের সঙ্গে দেখা করার জন্য। সে কারসনকে একটি জায়গায় নিয়ে যায়। কারসন দেখতে পায় এখানে সেই লোকটি এবং তার বোন লীলাবতী রয়েছে। আসলে সেদিন তাদেরকে মহারাজের বউ নিয়ে আসে এবং এদেরকে এখানে রেখে দেয় যাতে মহারাজ তাদেরকে
তাদেরকে কোনো ক্ষতি করতে না পারে। তারা সবাই মহারাজের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়। এরপরেই আসে বিচারের দিন। মহারাজ যখন সেখানে প্রবেশ করে তখন সাধারণ জনগণ তার সম্মানে নিজেদের হাত বিছিয়ে দেয়। তাদের হাতের উপর নিজের পা রেখে মহারাজ আদালতে প্রবেশ করে। প্রথমে একজন ডাক্তারকে আদালতে হাজির করা হয় এবং তাকে যখন প্রশ্ন করা হয় তখন সেই ডাক্তার তাকে জানায়, আমি মহারাজের পার্সোনাল ডাক্তার, আর আমি জানি তার সিফিলিস নামের একটি গোপন রোগ রয়েছে। আর এই রোগটা তখনই হয় যখন একজন মানুষ একাধিক মানুষের সাথে শারীরিক সম্পর্ক করে। এবার কার্সনকে কাঠগড়ায় তোলা হয় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। কাঠগড়ায় উঠে কার্সন মহারাজের বিরুদ্ধে যা কিছু জানে সবকিছুই বলতে শুরু করে। এছাড়াও তার হবু স্ত্রী কিশোরীর সাথে যা হয়েছে সবকিছু সে বলে। সে কিশোরীর রেখে যাওয়া চিঠিটাও আদালতকে দেখায়। এসব কিছুর পরে সেখানে হঠাৎ করে একজন বিধবা নারী এসে উপস্থিত হয় এবং সে আদালতে বলে, আমি মহারাজের বিরুদ্ধে সাক্ষী দেব, সে আমার সাথে যা যা করেছে সবকিছু আমি বলবো। এই মহিলাটির এগিয়ে আসা দেখে সেখানে ধীরে ধীরে আরো বেশ কিছু মহিলা এগিয়ে আসে, যাদের সাথে মহারাজ প্রতারণা করেছিল এবং তাদেরকে ভোগ করেছিল। ধীরে ধীরে মহারাজের বিরুদ্ধে সমস্ত অপরাধ প্রমাণ হয়ে যায়। আদালত তখন কার্সনকে নিরপরাধ ঘোষণা করে এবং এই কেস থেকে মুক্তি দেয় এবং ঘোষণা করে মহারাজের সব ক্ষমতা আজকে থেকে কেড়ে নেওয়া হবে। এরপরে মহারাজ ধীরে ধীরে আদালত থেকে বেরিয়ে যায়, কিন্তু এবার দেখা যায় কোনো ভক্ত তার সম্মানের জন্য নিজেরা শুয়ে পড়ে হাত বিছিয়ে দেয়নি, বরং তারা তাকে এখন ঘৃণার চোখে দেখছে। এক মুহূর্তেই সমস্ত পরিবেশ যেন বদলে গেছে। হ্যালো বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন তার জেল হলো না কেন। আসলে সেই সময় এইরকম ধর্মগুরুদের প্রচন্ড প্রভাব ছিল, এই কারণে তাদের বিরুদ্ধে সহজেই কিছু করা সম্ভব হতো না। আসলে এই মুভিটা একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে। এরপর থেকে কার্সন নামের সেই যুবক তার আন্দোলন আরো প্রবলভাবে শুরু করে এবং ধীরে ধীরে সে বহু বছর পর এমন সমস্ত ধর্মগুরুর প্রভাব ভেঙে দিয়েছিল। হ্যালো বন্ধুরা, এই অসাধারণ গল্পটি এখানেই শেষ হয়ে যায়।